ব্যর্থ প্রেম প্রায়শই মানুষকে উদাস করে দেয়, আর সেই উদাসীনতাই কখনো কখনো ঝড় তোলে। কিন্তু আমরা সেই ঝড়ের বার্তা শুনতে পাই না। এই চিহ্নটা এঁকে দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার পছন্দের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দাদা, হ্যাঁ নিন খান। দিদি, আপনিও নিন না। দেখুন, হ্যাঁ বলুন। আমাদের মেয়ে 11 ক্লাস পাস। আমার ছেলেও 12 ক্লাস পাস, তারপরে পারিবারিক ব্যবসা লেগে গেল। দাদা, আমার এই একটা মেয়ে আর এই এক ছেলে, এর নাম মন্টি, শগুনের ছোট ভাই। আমার যা কিছু আছে এই দুজনই পাবে। আমারও যা কিছু আছে সব আমার ছেলে পাবে, একটাই মাত্র ছেলে তো আমার। তাহলে দাদা, কি ভাবলেন আপনি? হ্যাঁ দেখুন, হ্যাঁ বলুন। আমাদের আর একটু চিন্তা ভাবনা করার সময় দিন। হ্যাঁ নিশ্চয়ই। আরে এত বড় একটা সিদ্ধান্ত, একটু সময় তো লাগবেই। অনেক ধন্যবাদ। আসি নমস্কার। তাহলে। নমস্কার। নমস্কার দিদি। 5টা গমের বস্তা বাইরে আলাদা করে রাখবে, ঠিক আছে? আর এখানে তুমি কি করছো? 1 2 3। আরে সাহেব নমস্কার, সুখবরটা শোনান, মিষ্টি খাওয়ান আমাদের। আরে এখনো পাকা হয়নি, একটু সময় লাগবে। ছেলে পক্ষ একটু ভাবার জন্য সময় চেয়েছে। আরে সাহেব কিচ্ছু চিন্তা করবেন না, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। যাই বলো ভাই, সব তারই ইচ্ছা। তবে আশায় আছি, ছেলেটা খুব ভালো। বাবা, হ্যাঁ আমি 2টো টিন নিলাম বাবু ওই ঘরের জন্য। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি নোট করে রাখবো। আমি একটু আসছি সাহেব। আরে এই তোমরা করো, এই চালা চালা গুলি চালা। জলদি চল, পালা এখান থেকে। চোর চোর চোর! আরে শাগুন, শোন, তাড়াতাড়ি ওঠ। মন্টি, দেখ নিচে কি হচ্ছে, কিসের আওয়াজ? চোর 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 হায় ভগবান, এ কি হলো? চোর! কে আছো? ধরো! এই পালাচ্ছে, ধরো! চোর চোর, ধরো! চোর! চোর চোর চোর। আরে কি হয়েছে কি দাদা? 4টে ছেলে বাড়িতে ঢুকেছিল, আর ওরা গুরনামের ওপর হামলা করেছে। আমি ছাদে ছিলাম, সঙ্গে সঙ্গে নিচে এসেছি, কিন্তু পালিয়ে গেল। পালিয়ে গেল? গুরনাম, কি হলো? গুরনাম! গুরনাম, গুরনাম ওঠ, গুরনাম গুরনাম, গুরনাম বাবা ওঠ। গুরনাম ওঠ, গুরনাম, বাবা ওঠ। গুরনাম গুরনাম, কি হয়েছে? গুরনাম, এই গুরনাম। গুরনাম, এই উঠছে না কেন? কি বাবা, হলো? বাবা এ বেঁচে নেই। 22 বছরের গুরনাম সিং পাঞ্জাবের সংরুর জেলার খঞ্জলা গ্রামে মুদিমালের আড়তদার বলরাজ সিং এর বাড়িতে কাজ করত। এক রাতে 4 সশস্ত্র দুষ্কৃতী বলরাজ সিং এর বাড়িতে ঢুকে পড়ে আর বাড়ির চাকর গুরনামকে খুন করে বসে। দুষ্কৃতীরা আর কারো ক্ষতি করার আগেই বলরাজ সিং তাদের দেখে ফেলে আর তারা পালিয়ে যায়। দুষ্কৃতীরা হয়তো তাদের লক্ষ্যে সফল হতে পারেনি, কিন্তু আসলে তাদের লক্ষ্য কি ছিল? আমি একটা আওয়াজ শুনেছিলাম ইন্সপেক্টর সাহেব, ভাবলাম কিছু গন্ডগোল হয়েছে। আমি লাঠিটা নিয়ে সোজা নিচে চলে এলাম। যে পিস্তল নিয়েছিল আমি তার হাতে লাঠির বাড়ি মারলাম, পিস্তলটা ছিটকে এখানে পড়লো। এখানে এই চিহ্নটা আগে তো দেখিনি।
বাবা, এরকম একটা চিহ্ন তো ওই জানালার উপরেও আছে। স্যার, এটা তো উঠছে না। এই দাগ নতুন নয়, বেশ কিছুদিনের পুরনো মনে হচ্ছে। এক সপ্তাহ আগে দেখেছিলাম আমি। গুরনামকে জিজ্ঞেসও করেছিলাম। গুরনাম, এটা কি? কে করেছে? এটা আমি বানিয়েছি শগুন দিদি। এটা আঁকা থাকলে কোনো খারাপ দৃষ্টি পড়ে না। আর তোমার জন্য তো সম্বন্ধ আসছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো কখনো দেখিনি। আর আমিও দেখিনি। স্যার, বেডরুমের দরজা বন্ধ। ভেতর থেকে কিছু হয়েছে এমন মনে হচ্ছে না। মনে হচ্ছে ওরা ভেতরে ঢুকতেই পারেনি। কিছু করবে তার আগে হয়তো আপনি ওদের আটকে দিয়েছেন। গুরনাম প্রতিদিন এখানেই ঘুমোতো? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, দরজাটা বন্ধ করে ও এখানেই শুতো, বাড়িটার নজর রাখতো। আমরা সবাই তো ছাদেই শুই। স্যার, বাড়িতে জোর করে ঢোকার কোনো প্রমাণ দেখছি না। গুরনামকে খুন করে বাকি কাজ করার আগেই আপনি নিচে নেমে আসেন আর ওরা পালিয়ে যায়। কি কারণ হতে পারে ওদের এখানে আসার? সেটা আমি কি করে বলবো বলুন তো ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, এর মৃত্যু গলা টিপে করা হয়েছে। ওদের কাছে পিস্তল ছিল, তবুও ঘরে জোর করে ঢুকেছিল এমন কোনো প্রমাণ নেই। বলরাজ হইচই শুনেছিল, কিন্তু গুরনামের চিৎকার শুনেনি। এই পিস্টলের সিরিয়াল নাম্বার 315 স্যার। এই ধরনের পিস্টল পাশের শহরে 4 মাস আগে চোরেদের একটা গ্যাং ব্যবহার করেছিল। সবাই ধরা পড়ে যায়, এখন জামিনে আছে। নিয়ে এসো ওদের। মনে হয় চুরি করতে এসেছিল, কিন্তু কাজ হয়নি। কিন্তু এই কুড়ুলের চিহ্ন, ঘরে জোর করে ঢোকেনি। কিছু বুঝতে পারছি না। অন্য কারণ আছে, কোনো অন্য ব্যাপার। হয়তো গুরনামের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ও আমার একটাই ছেলে ছিল স্যার। কারোর সঙ্গে কোনো পুরনো শত্রুতা? না স্যার, কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ইন্সপেক্টর সাহেব, গুরনাম খুব সৎ আর সাদাসিধে ছেলে ছিল। সবাইকে সাহায্য করার চেষ্টা করত। ওকে তো ছোট থেকে দেখছি আমি, সেই জবে থেকে ওর বাবা এখানে কাজ করছে আমার কাছে। এই কুড়ুলের চিহ্নটার মানেটা কি? আমি জানি না স্যার। বাড়িকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে গুরনাম হয়তো ওটাকে দরজার উপরে আর জানালার উপর লাগিয়েছিল। আমার ছেলে যে জাদু টোনায় বিশ্বাস করে, এটা তো আমি জানতাম না স্যার। গুরনাম এগুলো লাগিয়েছিল কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গুরনাম এইসব বিশ্বাস করতো। আমি যখন দেখলাম আমারও অদ্ভুত লেগেছিল। ওকে দেখে তো মনে হতো না যে ওইসব টুকটাকে বিশ্বাস করে। লকবীর, তোর ছেলে আমার এখানে খুব সৎভাবে কাজ করছিল। সাহেব, আমার বউয়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। ও তো ওর জীবনটা শুরুই করেনি সাহেব। নিজেকে সামলা। যেটা হয়েছে তার জন্য আমারও দুঃখ হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে আমি কি করব। ধৈর্য রাখ। আর স্যার, ওই কাণ্ডটা হওয়ার পর থেকে 4 মাস তো আমরা জেলে ছিলাম স্যার। আর সাহেব, আমরা 2 মাস আগেই তো জামিনে রেহাই পেয়েছি। আর প্রতি 3 দিন অন্তর হাজিরা দিতে হয় কোতোয়ালি থানায়। সাহেব, মায়ের দিব্যি বলছি, আমরা সব বাজে কাজ ছেড়ে দিয়েছি। আর কোনো ঝামেলাতে জড়াই না আমরা। সব রেকর্ড চেক করেছি, আর এদের ছবিও ওনাদের দেখিয়েছি। এটা এদের কাজ নয়। ঠিক আছে, তোমরা যেতে পারো। নমস্কার স্যার। স্যার, এই শহরের প্রত্যেকটা থানার যে কটা দাগি অপরাধী আছে প্রত্যেককে রাউন্ড আপ করা হয়েছে, কিন্তু কারোর এই কেসের সাথে কোনো সম্বন্ধ নেই। মনে হচ্ছে ওই 4 জন বাইরে থেকে এসেছে, কিংবা হতে পারে নতুন ক্রিমিনাল। কিন্তু ওরা বলরাজ সিং এর বাড়িতে কি করতে গেল? গুরনামের খুন, আর দরজা খুললো কি করে? ওরা এত সহজে ভেতরে ঢুকলো কি করে? প্রদীপ স্যার, আমার মনে হচ্ছে এটা রবারির কেস নয়, কিছু আছে যেটা লুকোনো হচ্ছে। আমাদের খোঁচরদের কাজে লাগাও। বলরাজের ব্যাপারে, ওর ফ্যামিলি, বিজনেস, গুরনাম, ওর বাবা লকভীর, সবার ব্যাপারে আমার খবর চাই। ছোটখাটো যে কোনো ব্যাপারে ইম্পর্টেন্ট হতে পারে। কোনো সূত্র আছে যেখানে আমাদের হাত পড়েনি। ঘরে কোনো জবরদস্তি এন্ট্রি হয়নি। বাড়ির চাকর গুরনামের খুন ছাড়া আর কোনো রকম কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই কুড়ুলের চিহ্ন, জানলার উপর
আর দরজার উপর, যেটা হয়তো গুর্নামই এঁকেছিল। পুলিশের কাছে কেসটা জটিল হয়ে যায়। তাদের মনে হতে থাকে যে সত্যি শুধু সেইটুকুই নয় যেটুকু দেখা যাচ্ছে, বরং এই কেসের গভীরে আরো কিছু আছে। তাহলে দাদা কি সিদ্ধান্ত নিলেন আপনি? দেখুন দাদা, আমার আরেকটু সময় চাই। আশ্চর্য ব্যাপার দাদা, আপনি অনেক সময় লাগাচ্ছেন সিদ্ধান্তটা নিতে। যদি আপনার কোনো সংশয় থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তো খুলে বলুন না আমাকে। আরে দাদা, সেরকম কোনো ব্যাপারই না। দাদা, এই যে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আপনার মনে তো কোনো... না না দাদা, সেরকম কোনো ব্যাপারই না। গুনাম আপনার বাড়িতে কাজ করত, আমি সেটা বুঝতে পারছি। আর যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। গুরনামের বাবাও আমার এখানে বহু বছর কাজ করছে। ব্যাপারটা সত্যি খুব দুঃখের, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এর সাথে আমার মেয়ের বিয়ের ব্যাপারটা কোথায়। দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন, আমি সেরকম কিছু বলতে চাইছি না। ঠিক আছে দাদা, যাই আপনার সিদ্ধান্ত হোক, হ্যাঁ বা না, একটু তাড়াতাড়ি জানাবেন। নমস্কার। বলরাজ সিং পাইকারি বিক্রেতা স্যার, আর ব্যবসাও ভালোই চলছে, আর কারোর সাথে কোনো শত্রুতাও নেই স্যার। খুব ভালো মানুষ স্যার, লোকটার মনটাও খুব ভালো। লকবীর 15 বছর ধরে বলরাজের কাছে কাজ করছে, আর গুরনাম 6 মাস আগেই কাজে ঢুকেছে। ঝামেলাটা কি? ঝামেলা কিছু নেই স্যার, একটা সমস্যা ছিল বলরাজ সিং এর মেয়ে শগুনকে নিয়ে। কি সমস্যা? ঠিক সমস্যা নয়, আসলে বলরাজ সিং মেয়ের জন্য সম্বন্ধ খুঁজছিলেন, কিন্তু সম্বন্ধ পাকা হচ্ছিল। দেখতে সুন্দরী, কথাবার্তায় বুদ্ধিমতী, তাহলে সমস্যা কোথায়? কোনো লটঘট ছিল গুরনামের সঙ্গে? ওর লটঘট গুরনামের সাথে না, চরণ সিং এর সাথে। এনে মা, যখন কেউ হ্যাঁ বলছেই না, তাহলে অকারণে জোর করে কেন মেয়ে দেখাচ্ছ? তুই কি বলতে চাইছিস? কিছু না। বাড়িতে কি কেউ কখনো আমার কথা শুনেছে? এই চরণ সিংকে? ওর একটা মোবাইলের দোকান ছিল আমাদের গ্রামে। রিচার্জ করার আছে। হ্যাঁ, কত টাকার দেবো? যাতে অনেক বেশি কল করা যায় আর খুব কম টাকা লাগে, আর এসএমএসও ফ্রি থাকে। তুই তো দেখি খুবই ফাস্ট। এই নে 100 টাকার। ঠিক আছে, 10 টাকা কম আছে। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আর কোথায় যাবি? কাল দিয়ে দিস। রিচার্জ করে দি। হ্যাঁ হ্যাঁ, করে দে। তুই তো 11-এ পড়িস, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুইও তো স্কুলে পড়তিস। হ্যাঁ ছিলাম, 9-এর পর ছেড়ে দিলাম পড়া। এনে হয়ে গেছে। কাল আসবো বাকি 10 টাকাটা দিতে, ঠিক আছে? আরে নামটা তো বলে যা নিজের, মানে না এলে পরে খুঁজবো কি করে? বললাম তো, দেবো বলেছি যখন দেবো, ভরসা নেই নাকি? আমার নাম শগুন। চল, একটা জিনিস তো তুই সেট করেই নিয়েছিস, মোবাইল রিচার্জের কোনো টেনশনই নেই। রিচার্জের কথা ছাড়, আর বাবার ব্যাপারে একটু ভাব। সাহস আছে তোর আমার বাবাকে গিয়ে বলা যে তুই ওনার মেয়েকে ভালোবাসিস? আরে তুই বোকা নাকি? আমার মোবাইলের দোকান আছে, আর রোজগারপাতিও ভালো, তাহলে ভয় পাবো কেন? আর তুই বল, কবে আসবে তোর বাবার সাথে কথা বলতে? আজ যাবো? এমন যেন না হয় যে অন্য কেউ ওনাকে বলে দেয় যে রোজ আমি স্কুলের পর তোর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করি। আরে লুকিয়ে লুকিয়ে দেখা করার মজাই আলাদা, ঠিক কি না? বাবা, আমার বন্ধুরা বললো ও রোজ স্কুলের পরে ওর সাথে দেখা করে। বাবা, চরণ খুব ভালো ছেলে বাবা, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি বাবা। আরে নিচু জাতের ও আমাদের থেকে, তোর কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আজকের পর থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। ভেবেছিলাম একটু পড়াশোনা শিখলে কোনো ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিয়ে দেবো, কিন্তু এর তো মন অন্যদিকে।
আমার মেয়ের পিছনে ঘোরা ছাড় তুই, নাহলে জেনে রাখ খুব খারাপ হবে। কিন্তু কাকাবাবু, ব্যাস, তোর কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথা না। বামুন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস, নিজের জায়গাটা বোঝ, সেটাতেই তোর ভালো হবে। প্রেম ভালোবাসার ব্যাপার স্যার, না জাত দেখে না অর্থ। হৃদয় কি কারুর কথা শোনে স্যার? আর দুজনের মেলামেশা বন্ধ হয়নি স্যার। আর একদিন মেয়ের বাবা দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এই চরণ সিং আছে কোথায়? আমাদের গ্রামে তো নেই স্যার। মহিপাল, তোর ছেলে তো সীমা ছাড়িয়েছে, নিজের জাত আর সমাজ দুটোকেই ডুবিয়েছে, না হলে ব্যাপারটা এত দূর গড়াতো না। মোড়ল মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি আমার ছেলে এরকম আর করবে না। বাচ্চা ছেলে বেচারা ভুল করে ফেলেছে। ভুল করেছে ভেবেই আমি ওকে ভালো কথায় বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার ছেলের মাথায় প্রেম চাকার দিয়ে উঠেছে। বলরাজজি, আমি দায়িত্ব নিচ্ছি। আমার ছেলে আপনার মেয়ের দিকে আর চোখ তুলে তাকাবে না। ভাই, গ্রামে এসব ঝামেলা চলবে না। মহিপাল, ছেলের দোকানটা বন্ধ কর আর বাড়িটা খালি করে দে, আর তাড়াতাড়ি গ্রামটা ছেড়ে দে, আর অন্য কোথাও গিয়ে নিজের জাতের মেয়ে দেখে নিজের ছেলের সাথে বিয়ে দে গিয়ে। এসব গল্প থামা। এটা পরামর্শ নয়, সিদ্ধান্ত। যে কাণ্ডটা হয়েছে যদি মিটে যায় তাহলে সবাই উপকার, নইলে এর থেকে যদি বড় কিছু হয়ে যায় তবে জেনে রাখ ক্ষতিটা তোরই হবে। এটা 2 বছর আগের কথা, মানে 2010-এ। হ্যাঁ স্যার, এরপর চরণ আর ওর পরিবার গ্রাম ছেড়েও চলে যায়। পাশের গ্রামেই আছে এখন, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে। কিন্তু এই চরণের গুরনামের সঙ্গে কি কানেকশন? ও কেন মারবে ওকে? আবার এটা নয় তো যে মারতে এলো বলরাজকে আর মরে গেল গুরনাম? চরণ সিং, কিন্তু ওই ব্যাপারটা তো মিটে গিয়েছিল। বাবা, শুনছি পুলিশের উপর সন্দেহ করছে, ও তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল আর মরে গেল বেচারা গুরনাম। 2 বছর ধরে ওর মুখটাও দেখিনি। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। তোমরাও না যা ইচ্ছে ভেবে নাও। দেখ, 2 বছর আগেও তুই ঠিক। দেখ, সত্যি কথা বল, আবার ওর সাথে মেলামেশা শুরু করিসনি তো তুই? তোমার দিব্যি বাবা, আমি তো 2 বছর আগেই ওকে ভুলে গেছি। চরণ সিং কোথায়? সাহেব, 2 বছর হলো গ্রাম ছেড়ে দিয়েছি, বিয়ে করে নিয়েছি আমি, আর বাবা মাও মারা গেছেন। তখন থেকে আমরা এখানেই থাকি। শাগুনের না তো মুখ দেখেছি, না ওর সাথে দেখা করার চেষ্টা করেছি। সাহেব, আমি খুব গরিব লোক, কাউকে মেরে ফেলার জন্য আমি কত টাকা দিতে পারবো? আমার তো সেই সামর্থ্যই নেই। ব্যাস টানাটানি করে দিন কেটে যায় আমার। আর সাহেব, ওই ঘটনার পর একটা শিক্ষা পেয়েছি, সবার নিজের সীমা জানা উচিত। এখন আপনি যাই করুন না কেন, আমাকে মারুন পিটুন, সত্যি এটাই। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, খাঞ্জলা গ্রামে কে বেঁচে আছে কে মারা গেছে আমি কিচ্ছু জানি না স্যার। না স্যার, চরণ সিং আর শগুন দুজনের ফোন রেকর্ড ট্র্যাক করেছি। 2 বছরে দুজনের মধ্যে একবারও কথা হয়নি। তাহলে আসলে ব্যাপারটা কি? গুরনামকে মারলো কে? ওরা বাড়িতে ঢুকলো কি করে? আর এত সহজেই বা ভিতরে ঢুকলো কি করে? কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। ক্রাইমের একটা সূত্রের সাথে অন্যটা কিছুতেই মিলছিল না। বলরাজের বাড়িতে ঘটা হত্যা এমন একটা রহস্যে পরিণত হচ্ছিল যেটা দিন দিন আরো জটিল হচ্ছিল। না খুনের উদ্দেশ্য জানা যাচ্ছিল, না খুনের মুখ সামনে আসছিল। আর তখনই আসে একটা শকিং খবর। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? এই দেখো, এতে তো 2 লাখ টাকা ছিল, আর এই গয়নার পুঁটলিটা সব চলে গেছে। আরে কোথায় গেল? আমি কি করে জানবো? জলদি চল, পালা এখান থেকে। লকারের ভিতর রাখা ছিল? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, 2 লাখ টাকা ক্যাশ আর প্রায় 7 লাখ টাকার গয়না। কিন্তু ওরা তো ঘরে ঢোকেইনি। ওদের একজনকে আপনি মারলেন, আর ওরা কিছু করার আগেই তো ওদের পালাতে হলো। পালা এখান থেকে। আপনি তো তাড়াও করেছিলেন ওদের। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি পিছু তো নিয়েছিলাম, কিন্তু ওই টাকা আর গয়না ওখানে নেই। আমার স্ত্রীও আজকেই জানতে পারলো। গুদামে টাকা পাঠানো ছিল, তাই আমি ওকে টাকাটা বার করে রাখতে বলেছিলাম।
ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করার সময় আমি নিজে চোখে দেখেছি। আমি ওই লকারের ঘরটাতে সবসময় তালা লাগিয়েই রাখি, যেহেতু টাকা আর গয়না ওখানেই থাকবে। আসুন ইন্সপেক্টর সাহেব। দেখে তো মনে হচ্ছে না কেউ এটা ভাঙার চেষ্টা করেছিল। এটা তো আমিও বুঝতে পারছি না ইন্সপেক্টর সাহেব। বলরাজ বাবু, আপনি গয়না আর ক্যাশ এর মধ্যে কবে রেখেছিলেন? এই প্রায় 8 মাস আগে 2011 ডিসেম্বরে একটা পৈতৃক জমি বিক্রি করেছিলাম। ওর থেকে কিছুটা সোনা কিনেছিলাম আর বাকিটা ওই আলমারিতেই রাখা ছিল। আমরা এই লকারটা রোজ খুলি না ইন্সপেক্টর সাহেব, কারণ রোজকার খরচের টাকা পয়সা আমরা অন্য ঘরের আলমারিতে রাখি। বলরাজ বাবু, ওই দিনের হওয়া হামলা, গুরনামের খুন আর এই চুরি, এতে বাড়ির কোনো লোকের হাত আছে। গুরনাম জানতো এই ক্যাশের ব্যাপারে? মনে তো হয় না ও জানতো, তবে জোর দিয়ে কিছু বলতে পারছি না। হয়তো কোনোদিন কোনো কথা শুনেছিল। আপনি বলছেন আপনি 8 মাস আগে ক্যাশ আর গয়না লকারে রেখেছেন? ঠিক তাই। গুরনাম তো 6 মাস আগে আপনার এখানে কাজে লেগেছিল। নামদেব? এই নামদেব আবার কি? না, লকারে রেখেছেন। ঠিক তাই। গুরনাম তো 6 মাস আগে আপনার এখানে কাজে লেগেছিল। নামদেব? এই নামদেব আবার কি? নামদেবও আমার বাড়িতে কাজ করতো ইন্সপেক্টর সাহেব। গুরনামের আগে ওই কাজ করতো এখানে। বিয়ের আগে কাজ ছেড়ে চলে গেল। আমার কাজের লোকের দরকার ছিল, তো লকবীর বলল ওর ছেলেটাকে কাজে রেখে দিতে। আমি গুরনামকে রেখে দিলাম। নামদেব আর ফিরে আসেনি? এসেছিল তো 2012 এপ্রিলে নিজের বউকে সঙ্গে নিয়ে। সাহেব, আমি তো আপনার দয়ায় বেঁচে রয়েছি। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আসলে ওই আমার বিয়ে ছিল। আমি মানছি যে আমার আসতে দেরি হয়েছে, কিন্তু সাহেব, আমি আর আমার বউ মিলে আপনাদের অনেক সেবা করব। কোনো কষ্টই হতে দেব না আপনাদের। দেখ নামদেব, তোর জায়গায় আমরা গুরনামকে কাজে রেখেছি। এখন ও তো এখানেই থাকবে। আমি বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চাই না। না না ম্যাডাম, আমরা ঝগড়া কেন করব? আপনারা তো অনেক বড় মনের মানুষ। আমরা তো ব্যাস খুব ভালো করে কাজ করব। ঠিক আছে। ঠিক আছে। দু মাস কাজ করেছিল ও। তারপর ওর বউকে নিয়ে কে জানে কোথায় চলে গেল। কিছু তো বলেও যায়নি। আমরা তো অনেক খোঁজ খবরও করেছিলাম। ওর ফোনটাও বন্ধ ছিল। তারপর ওর খোঁজ খবর নেওয়ার আমরাও কোনো চেষ্টা করিনি। এর আগে কতদিন কাজ করেছিল নামদেব? তা প্রায় বছরখানেক তো হবেই। ও কোথায় থাকতো? কোহালাগাঁও, জলন্দর যেতে পড়ে। নামদেব, এই লোকটা 1 বছর আগে কাজ করেছিল গুরনামের আসার আগে। তারপর বউকে নিয়ে ফেরে 2 মাস কাজ করে, একদিন পালিয়ে যায়। ও হয়তো লকারের ব্যাপারে খুব ভালো করেই জানতো, ক্যাশ আর গয়নার ব্যাপারেও। হতে পারে গুরনাম আর নামদেব দুজনেই জানতো। হতে পারে দুজনেই প্ল্যান বানিয়েছিল। হতে পারে বাড়িতে ওই হামলাটা ছিল লোক দেখানো। তারপর নামদেবের লোভ চলে এলো, ও গুরনামকে ডবল ক্রস করলো, ওকে মেরে ফেললো। নইলে বাড়ির ভিতর ঢুকলো কি করে? তাও কোনো ঝামেলা ছাড়াই। নিশ্চয়ই কেউ দরজাটা খোলা রেখেছিল। কিন্তু ওরা ঘরের ভেতর ঢুকলো কি করে? আমি তো দেখেছিলাম তালা লাগানো ছিল। আমিই তো ঘরটা খোলালাম। হতে পারে গুরনাম সোনা আর ক্যাশ আগের থেকেই লকার থেকে বার করে রেখেছিল, আর তখন ওই 4 জন হামলাকারী ঢোকে। ওরা একসঙ্গে পালানোর তালে ছিল, আর তখনই ওদের মধ্যে থেকে একজন গুরনামকে খুন করে। কিন্তু এই কুড়ুলের চিহ্নটা সত্যি কোনো শুভ চিহ্ন ছিল? বাড়িকে বাজে নজর থেকে বাঁচাতে, নাকি এটা ওই 4 জনের কোনো সিগন্যাল? হতে পারে নামদেবের কাছে এই সব প্রশ্নের উত্তর আছে। না সাহেব, এরকম কিছু না। গুরনামের নামদেবের সঙ্গে না বন্ধুত্ব ছিল না শত্রুতা। তবু এসব কেন হলো? লকবীর, আমার আলমারি থেকে 2 লাখ টাকা ক্যাশ আর প্রায় 7 লাখ টাকার গয়না চুরি গেছে। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে লোকগুলো আমার ঘরে ঢুকলো কি করে, যেখানে গুরনাম দরজা বন্ধ করে শুতো। কিন্তু ওই রাত্রে যেদিন চুরিটা হয়, দরজাটা খোলা ছিল, যাতে লোকগুলো বাড়িতে সহজে ঢুকতে পারে, কোনো রকম বাধা ছাড়াই। তুই জানতিস যে গুরনাম আমার দরজায় আর জানলার উপরে একটা কুড়ুলের ছবি এঁকে রেখেছিল?
এই কথাটা আমিও জানতাম না আর আমার স্ত্রীও জানতো না। ও শুধু এই কথাটা আমার মেয়েকে বলেছিল। হ্যাঁ? লকবীর, শোন, তুই 15 বছর আমার এখানে কাজ করছিস, তোকে আমি বিশ্বাসও করি। যদি এমন কোনো ব্যাপার থাকে যেটা তুই জানিস, কোনো রকম কথা যেটা আমি জানি না, আমায় বলে দে। লকবীর, শোন, তুই 15 বছর আমার এখানে কাজ করছিস, তোকে আমি বিশ্বাসও করি। যদি এমন কোনো ব্যাপার থাকে যেটা তুই জানিস, কোনো রকম কথা যেটা আমি জানি না, আমায় বলে দে। সাহেব, নুন খেয়েছি। বেইমানি তো না আমি করব, না আমার ছেলে। আর আপনার বাড়িতে আপনার পরিবারের সঙ্গে আমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না, কিচ্ছু খারাপ করতে পারে না। শাগুন, একটা কথা বলতো, গুরনাম শুধু তোকেই কেন বলেছিল যে কুড়ুলের চিহ্নটা ওই এঁকেছিল? কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মা। হ্যাঁ, কিন্তু এই কথাটা তুই কেন বলিসনি আমাদের? মা, আমি কি করে জানবো যে তোমরা সকলে জানো না? এই যেমন আমাকে কোথায় বলা হয় যে কখন কোন ছেলেকে আমাকে দেখানোর জন্য ডাকা হচ্ছে? নামদেব আমার ছেলে স্যার। কোথায় আছে? জানি না স্যার, এখন তো ঘরে নেই। কিছু পেলাম না স্যার। কোথায় গেছে নামদেব? ও থোড়াই আমাকে বলে যায় স্যার, 3 মাস আগে মানুষের সাথেও পালিয়ে গিয়েছেন। তখন থেকে কোনো খবর পাইনি স্যার। মিথ্যে বললে কারোর কোনো লাভ হবে না। যা জানতাম সব আপনাকে বলে দিয়েছি, এতে আমার লাভ লোকসান নেই। 3 মাসেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। ঈশ্বরের দিব্যি। দুজন হাবিলদারকে বাড়ির বাইরে পোস্টিং করো, 24 ঘন্টা নজর রাখো। তোমরা বাড়িতে নজর রাখবে, ঠিক আছে? একটা খুনের মামলায় নামদেবকে সন্দেহ করা হচ্ছে। ভালো হবে ওর ফোন এলে সবার আগে আপনি আমাদের জানাবেন। এটা ওর জন্যও ভালো, আপনাদের জন্য। গুরনামকে খুন আসলে কে করলো, আর কে ক্যাশ এবং গয়না চুরি করলো? তাহলে কি এটা নামদেব এবং গুরনামের করা কোনো ষড়যন্ত্র ছিল যেটা শেষে উল্টে গেল, নাকি এই ক্রাইমে শুধু নামদেবই জড়িত ছিল? আর ওই কুড়ুলের চিহ্নের মানেটাই বা কি? এটা যে শুধু চুরির চেষ্টা ছিল এমনটা তো মনে হচ্ছে না। নাকি এই সবকিছুর সম্পর্ক শাগুন আর চরণের প্রেমের সঙ্গে যুক্ত, যার জন্য এই খুন হলো? কিন্তু এই পসিবিলিটির জন্য কোনো উপযুক্ত প্রমাণ মিলছিল না। সন্দেহের তীর এবার নামদেবের উপর এসে পড়ল। এই জটিল কেসটা আরো রহস্যজনক হয়ে উঠল একটা কুড়ুলের চিহ্নে। সেই কুড়ুলের চিহ্ন যেটা নামদেবের ঘরের বাইরে রয়েছে আর বলরাজের ঘরের ভিতরে। এই কুড়ুলের চিহ্ন বলরাজের ঘরের ভিতরে গুরনাম বানিয়েছিল, এমনটা শগুনের বক্তব্য। তাহলে আবার নামদেবের ঘরের বাইরে এই চিহ্ন কে আঁকলো? ব্যর্থ প্রেম কখনো কখনো মানুষকে উদাসীনতার দিকে ঠেলে দেয়, আর সেই উদাসীনতা কখনো কখনো সৃষ্টি করে একটা ঝড়। কিন্তু আমরা সেই ঝড়ের আভাসকে শুনতে পাই না। কাল রাতে আমরা দেখব পাঞ্জাবের সংরুর জেলার খাঞ্জলা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ। কাল আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি কথা, সতর্ক থাকবেন। জয় হিন্দ। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি পাঞ্জাবের সংরুর জেলায় অবস্থিত খাঞ্জলা গ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ ভাগ। খাঞ্জলা গ্রামের মুদিমালের আড়তদার বলরাজ সিং এর বাড়িতে কাজের লোক গুরনাম সিং এর হত্যা হয়ে গিয়েছিল। বলরাজ সিং আর তার পরিবারের সবাই তখন বাড়ির ছাদে ঘুমোচ্ছিল। কোনো একটা আওয়াজে বলরাজ সিং এর ঘুম ভেঙে যায়। বলরাজ সিং দুষ্কৃতীদের দেখে ফেললে তারা বাড়ি থেকে পালিয়ে যায় অন্য কারো কোনো ক্ষতি না করেই। বলরাজ সিং একজন দুষ্কৃতীর হাত থেকে বন্দুক ফেলে দিতে সক্ষম হয়। পুলিশ তদন্তে জানতে পারে যে ড্রয়িং রুমে শুয়ে থাকা গুরনামের মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছে। আরও জানা যায় যে ঘরের অন্য কিছুতে তারা হাত পর্যন্ত লাগায়নি, এমনকি ফোর্স এন্ট্রি করারও চিহ্ন
চিহ্ন পাওয়া যায়নি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো জানলা এবং দরজার উপর আঁকা কুড়ুলের চিহ্ন, যার সম্পর্কে পরিবারের কারো কিছু জানা ছিল না। শুধুমাত্র বলরাজ সিং এর মেয়ে শগুনি কুড়ুলের চিহ্ন সম্পর্কে জানতো। আর সে পুলিশকে বলে যে এই চিহ্ন 1 সপ্তাহ আগে সে দেখেছিল এবং এই চিহ্ন গুরনামই এঁকেছিল। পুলিশ জেলার প্রত্যেক খোঁচরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এই কেসের সঙ্গে জড়িত কোনো কিছু প্রমাণ পায় না। পুলিশ আরো জানতে পারে যে গুরনাম 6 মাস আগেই বলরাজের বাড়িতে কাজে লেগেছিল। গুরনামের বাবা লখবীর সিং বলরাজ সিং এর দোকানে গত 15 বছর ধরে কাজ করছে। খোঁচরদের কাছ থেকে পুলিশ এটাও জানতে পারে যে বলরাজ সিং এর সাথে 2 বছর আগে কারো শত্রুতা ছিল, আর এই শত্রুতার কারণ ছিল বলরাজ সিং এর মেয়ে শগুন আর ওই গ্রামের একটি মোবাইলের দোকানের মালিক চরণ সিং এর মধ্যে প্রেম। কিন্তু এই সম্পর্কে বলরাজের সায় ছিল না, কেননা সে নিচু জাতের ছিল। যখন বলরাজ দেখতে পেল যে তার মেয়ের উপর সে লাগাম টানতে পারছে না, তখন সেই মামলা পঞ্চায়েতের সামনে রাখে, আর পঞ্চায়েত চরণ সিং আর তার পরিবারকে গ্রাম ছাড়া করার নির্দেশ দেয়। পুলিশ চরণ সিংকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে পড়ে, যারা এখন 2.5 কিলোমিটার দূরে কাঞ্জলি গ্রামে থাকে। কিন্তু পুলিশ যখন চরণ সিং এর বাড়িতে যায়, তখন পুলিশ জানতে পারে যে চরণ সিং এর বিয়ে হয়ে গেছে আর তার সাথে গত 2 বছর ধরে শগুনের কোনো সম্পর্ক নেই। তদন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছিল না। ঠিক তখনই বলরাজ সিং একদিন পুলিশ স্টেশনে এসে বলে যে তার বাড়ির সিন্দুক থেকে 2 লাখ টাকা ক্যাশ আর 7 লাখ টাকার কাছাকাছি গয়না চুরি হয়ে গেছে। চুরি হয়েছিল কিন্তু সিন্দুক ভাঙা হয়নি, মনে হয় চাবি দিয়ে সিন্দুক খোলা হয়েছিল। যদি এমনটাই হয় তাহলে ওই সশস্ত্র দুষ্কৃতীরা চাবি কোথায় পেল? আর দ্বিতীয় কথা, সিন্দুক ভিতরের ঘরের দিকে ছিল আর ওখানে দুষ্কৃতীরা পৌঁছানোর সুযোগই পায়নি। তাহলে কি চুরি হামলা হওয়ার আগে হয়েছিল, নাকি ঘরের কোনো ব্যক্তি এতে যুক্ত ছিল? বলরাজ সিং বলেছিলেন যে ওনার এখানে গুরনামের আগে একজন কাজের লোক কাজ করত, তার নাম ছিল নামদেব। নামদেব যখন বিয়ে করার জন্য কাজ ছেড়ে চলে যায়, তখনই গুরনামকে তার জায়গায় কাজে রাখা হয়েছিল। বিয়ের পর নামদেব তার স্ত্রী মানসীর সাথে আবার ফিরে আসে, কিন্তু নামদেব আর গুরনামের মধ্যে কোনো রকম তিক্ততা বা ঝগড়া ছিল না। 2 মাস বাদে হঠাৎ একদিন নামদেব কাজ ছেড়ে চলে যায় আর কারো কিছু জানা ছিল না যে ও কোথায় গেছে। তাহলে কি নামদেব আর গুরনাম দুজনে মিলে চুরি করেছে আর তারপর নামদেব গুরনামকে ধোঁকা দিয়েছে? তাহলে কি চুরি আগে হয়েছিল আর গুরনামের হত্যা পরে হয়েছিল? পুলিশ এইসব প্রশ্নে দিশাহারা হয়ে পড়ে। পুলিশ নামদেবের খোঁজে তার গ্রাম কোহলায় গিয়ে পৌঁছয়, যেটা কিনা জলন্ধরের মধ্যে পড়ে। আর অন্যদিকে বলরাজ সিং এই চুরির ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না। সে ধরে নিয়েছিল যে গুরনাম এই চুরির ষড়যন্ত্রে যুক্ত ছিল। আর ওদিকে পুলিশ নামদেবের বাড়িতে পৌঁছয়। সেখানে তার মা বলেন যে 3 মাস আগে নামদেব পালিয়ে বিয়ে করে আর সেদিন থেকে উনি নামদেবের মুখ পর্যন্ত দেখেননি। এবার তারপর একটা খুনের মামলায় নামদেবকে সন্দেহ করা হচ্ছে। ভালো হবে ওর ফোন এলে সবার আগে আপনি আমাদের জানাবেন। এটা ওর জন্যও ভালো, আপনাদের জন্য। এই কুড়ুলের চিহ্ন কে লাগিয়েছে? নামদেব। এটা কি বলুন, মানেটা কি এর? এটা ওই হতচ্ছাড়ারই কাজ। ওই মানুষীকে বিয়ে করার জন্য না জানি পাগলের মতো কি না কি সব কাজ করেছে। মাথা খারাপ করে দিয়েছে ওই মেয়েটা, সর্বনাশ করে দিয়েছে আমার ছেলেটা। মানুষের পরিবার কোথায় থাকে? এই গ্রামে। ঠিকানা কি? ও 1 নম্বরের বদমাইশ ওই নামদেব। আমাদের সাদাসিধে মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, বিয়েও করে নিয়েছে। ওকে কোথাও দেখতে পেলে না, কাটারি দিয়ে কেটে ফেলবো। নাবালিকা মেয়ে আমার, থানাতে তো রিপোর্টও করেছিলাম আমি। নামদেবের বাড়ির বাইরে আমরা কুড়ুলের চিহ্ন পেয়েছি। আপনারা কিছু জানেন এর ব্যাপারে? সেটা তো ওই জানোয়ারটাই জানে। জানি না কি সব তুকতাক করে ও 1 নম্বরের বদমাইশ। জানি না আরো কতজনকে ফাঁসিয়েছে। প্রদীপ, নামদেবের বাড়ির বাইরে কুড়ুলের চিহ্ন দেখে এটা তো পরিষ্কার যে এই কেসটার সঙ্গে নামদেবের কোনো না কোনো ভাবে যোগ আছে। তাহলে তো নামদেব আর গুরনামের মধ্যে কোনো না কোনো কানেকশন থাকবেই। বলরাজ সিং এর মেয়ে বলেছিল ওই চিহ্নটা গুরনাম করেছে। হয়তো দুজনে মিলে কোনো প্ল্যান করেছিল। আর ওরা তো একই বাড়িতে 2 মাস ধরে একসঙ্গে কাজ করছিল। নামদেব ডাবল ক্রস করেছে গুরনামকে। গুরনামের খুন কেন হলো, এই কুড়ুলের মানেটা কি, এটা সবই জানা যাবে নামদেবকে হাতে পেলেই। কোলা পুলিশ স্টেশনে ওর নামে মামলা রয়েছে। আগে কোলা থানায় যাই, জিজ্ঞেস করি যে ওরা নামদেবকে খুঁজতে কত দূরে গিয়েছে। চলো। হ্যাঁ স্যার। এই নাও চা। শোনো একটু। হ্যাঁ একটা কথা বলো তো। হ্যাঁ বলো। যখন নামদেব আর ওর বউ মানুষই আমার এখানে কাজ করতো, তখন গুডনামও তো এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই দুজনের মধ্যে কোনো শত্রুতা ছিল না তো?
এরকম কোনো ঘটনা তুমি দেখেছো বা শুনেছো? না গো না, নামদেব আর মানুষই তো খুব ভালো মানুষ ছিল। গুরনামের সঙ্গে তো কখনো কোনো ঝগড়াঝাটি করেনি ওরা, বরং গুরনাম তো নামদেবের জায়গা নিয়ে নিয়েছিল। তাও কোনো রাগ দেখিনি আমি। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আমি ভাবছিলাম যে এসব কিছু ওরা প্ল্যান করে করেনি তো, আর এই পুরো নাটকটা আমায় বোকা বানানোর জন্য করেছে। হায় ভগবান, আরে এসব তো ঠাকুরই জানে। তাছাড়া একটা ব্যাপার আছে, শাগুন মানুষের সঙ্গে খুব মিশে গেছিল, আরে খুব কথা বলতো দুজনে। আমিও ভাবলাম কথাবার্তা বলে যদি ওই চরণকে ভুলে যাবে। আচ্ছা, এরকম কিছু নেই তো যেটা তুমিও জানো না আমিও জানি না? বাবা, আমার মনে হয় না যে মানুষই বা নামদেব এরকম কিছু করার কথা ভাবছিল। আর যদি এরকম কিছু হয়েও থাকে তাহলে আমি এ ব্যাপারে কিছুই জানি না বাবা। ঠিক আছে রে, তুই তোর কাজ কর, যা বস। শোন মা। হ্যাঁ বাবা। তুই দেখে নিস, আমি তোর জন্য একটা চমৎকার পাত্র আনবো। তোর বাবার উপর ভরসা রাখ। ওই চরণের কি ছিল? ভালো ঘর, ভালো ছেলে, একটা ভালো পরিবারে পড়লে তোর জীবনটাই অন্যরকম হয়ে যাবে। দেখ মা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু কিছু নিয়ম কানুন তো মানতে হয় মা। কেননা আমাদের তো এদের সাথেই থাকতে হবে রে, তাই না মা? মানসীর বাবা কমপ্লেন লিখিয়েছিলেন। আমরা নামদেবকে ধরার অনেক চেষ্টা করেছি, খোঁচারও লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কুড়ুলের চিহ্নটা কি কিছু জানেন? এটা ওই বাড়িতে পেয়েছি যেখানে খুন হয়, যেখানে নামদেব কাজ করত। আর মুশকিলের ব্যাপার হলো নামদেবের বাড়ির বাইরে ওই চিহ্নটা আছে, কিন্তু বলরাজের বাড়িতে এই চিহ্নটা গুরনাম বানিয়েছিল, যে খুন হয়ে গেছে। মনে হচ্ছে ওই দুজন কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছে। আপনি বলছেন কোনো তান্ত্রিক আছে যে নামদেব আর গুরনামকে এই চিহ্ন বানানোর পরামর্শ দেয়? আগে হ্যাঁ, তা হতে পারে। নামদেবের ব্যাপারে যখনই খোঁজ পাবো আমরা আপনাকে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রদীপ, আমাদের খোঁচরদের কাজে লাগাও। হ্যাঁ স্যার। খোঁজ নাও কোন তান্ত্রিক আছে যে এমন চিহ্ন বানানোর পরামর্শ দেয়। স্যার। নামদেব বলরাজের পুরনো কাজের লোক, যে কিনা উধাও ছিল। তার বিরুদ্ধে আগে থেকেই একটি নাবালিকাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কেস দায়ের ছিল, আর এখন গুরনামের খুনের সন্দেহের তীরও নামদেবের উপর এসে বিঁধেছিল, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নামদেব ছাড়াও এই কেসে আরও একটি রহস্যজনক জিনিস ছিল, সেটা হলো এই কুড়ুলের চিহ্ন। এই কুড়ুলের চিহ্নই এখন নামদেবের কাছে যাওয়ার একমাত্র রাস্তা। সুরি মহারাজ, জলন্ধরের এক তান্ত্রিক স্যার এই খারাপ নজর টজর থেকে বাঁচার জন্য এসব চিহ্ন লাগানোর পরামর্শ দেন। স্বাহা স্বাহা। এই কুড়ুলটাই তোমার সমস্যার সমাধান করবে, সব ভালো হবে। তোমার মনের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দরজার উপরে, জানলার উপরে এই কুড়ুলটা এঁকে দেবে, সব খারাপ দিন চলে যাবে। 1 নম্বরের ভণ্ড স্যার। 1 বছর আগে জলন্ধরের পুলিশ ওকে তুলে নিয়ে গিয়েছিল, জামিন পাওয়ার পরেই পালিয়ে যায়। কিছু জানিস কোথায় এখনো? জানি না স্যার, আন্ডারগ্রাউন্ড। শুনেছি ওর বাবাগিরি এখনো পর্যন্ত চলছে। একটা ফ্রড কেসে ওকে ধরেছিলাম মোটামুটি 1 বছর আগে। জামিন পাওয়ার পরেও গা ঢাকা দেয়। শুনেছি ওর কাজকর্ম এখনো চলছে। জানি স্যার, এইসব লোকেরা সময়ে সময়ে ঠিকানা বদল করে। আমরাও চারিদিকে জাল ছড়িয়ে রেখেছি, কখনো তো ফাঁসবেই। ইন্সপেক্টর যেভাবেই হোক ওকে ধরতে হবে। কাজ লাগায়ের মার্ডার কেসে ওই সূত্র দিতে পারে, আর আমার স্থির বিশ্বাস নামদেবের সঙ্গে এই সুরি মহারাজের কোনো যোগ আছে। আর সুরি মহারাজের কিছু বিশেষ এজেন্টদের সাথে যোগাযোগ আছে, যারা ক্লায়েন্টদের খুঁজে বার করে ওর কাছে পৌঁছে দেয়। কোনো এজেন্টকে ধরে ওর কাছে পৌঁছানো যায়। আমিও এ ব্যাপারে খোঁজখবর চালিয়ে যাচ্ছি। নমস্কার সাহেব। বলো সাহেব, সুরি মহারাজ কোথায় এটা আমার জানা নেই, কিন্তু এই আশেপাশে কোথাও থাকবে। হ্যাঁ, ওর একটা এজেন্টকে আমি চিনি, জগৎ নারায়ণ।
এমনিতে তো অনেক চেলাচামুন্ড আছে যারা শরীর জন্য কাজ করে, কিন্তু জগৎ এর মধ্যে জড়িত আছে সেটা কনফার্ম। এই এজেন্টরা কি করে কাজ করে? যদি কেউ কোনো সমস্যায় থাকে আর এদের সঙ্গে দেখা হয়, তাহলে ওরা তাকে পটিয়ে নেয় আর তাকে বলে যে সুরি মহারাজের কাছে যাও, প্রত্যেক সমস্যার সমাধান পাবে। আর তারপর তাকে নিয়েও যায়, আর তারপর ওখানে গিয়ে তাকে কিছু উল্টোপাল্টা নিয়মও বলে দেয়। আর এই পূজা বা যজ্ঞর নাম করে লোকেদের কাছ থেকে অনেক টাকা নেয়। আর স্যার সুরি ও সমস্ত কাজগুলো নিজের ডেরাতে লুকিয়ে লুকিয়ে করে। ইঁদুরকে গর্ত থেকে বার করতে গেলে তাকে খাবার দেখাতেই হবে। এমন একজন লোক জোগাড় করো যে ভালো অ্যাক্টিং করতে পারে। এমনই অভিনয় করবে সে যেন জীবনে খুব সমস্যায় আছে। তারপর জগৎ নারায়ণের সাথে দেখা করিয়ে দাও। একবার যদি জগৎ ফেঁসে যায় না, তারপর সুরি পর্যন্ত পৌঁছানো ব্যাপারই নয়। তোকে তো কতবার বলেছি যে 9টার সময় আমার পুজো করার সময়। এই সময় তোর ফোন করার কি আছে বলতো? জগৎ ভাই, একটা পার্টি আছে। কোন পার্টি? আরে ওই তো, যে নিজের সমস্যা থেকে মুক্তি পেতে চায়। আরে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। কোথায় পেলি? লুধিয়ানা রোডের পাশে ওই বারটাই। এক বন্ধুকে নিজের দুঃখের গল্প বলছিল, ব্যাস বাইরে বেরোতেই এমন টুপি পরালাম, পটে গেল। সালা কপাল পুরো পুড়ে গেছে আমার। আরে আমি তো তোকে বলেইছিলাম আগে, এইসব ব্যবসায় টাকা পয়সা ঢালিস না। লাগিয়ে ফেলেছি, এখন লুটে গেছি, বরবাদ হয়ে গেছি ভাই। চোরের মতো বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি। ওদিকে লেনদার বউ ছেলে মেয়েদের নিয়ে টানটানি করছে, আর ভাই ফোনটা বন্ধ করে রাখতে হচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। আরে তোর সময়টা খারাপ যাচ্ছে, রোশান্তির পুজোতে সব ঠিক হয়ে যাবে। তুই না ঠিক বলেছিস, আমার না সময় খারাপ যাচ্ছে। আমার মনে হয় ভাই কারো নজর লেগেছে। আগে লাখ লাখ টাকা ছিল রে আমার, আর এখন আমার কাছে শুধু 1 লাখ টাকা আছে। তাও ভাগ্য ভালো যে আমি ব্যাংক থেকে বের করে নিয়েছিলাম, না হলে ব্যাংক ওই টাকাও নিয়ে নিত। চল তোকে বাইকে করে ছেড়ে দিয়ে আসি। না রে ভাই, আমি হেঁটেই যাব। এমনিতেও বাড়ি পৌঁছে আর কি কাজ আছে বল? বউয়ের গালাগালি শোনা ছাড়া আর কি শুনবো বল? তুই যা, আমি যাই। খারাপ সময় কেটে যেতে পারে, সুদিন আসতেও পারে, কিন্তু আরে মশাই, সমস্ত মুশকিল আসান হতে পারে। লাখ টাকা 10 লাখ হতে পারে, ভাগ্য আবার প্রসন্ন হতে পারে। ওই তুই কে রে? আমার বিজু নিয়েছিস কেন? পটিয়ে ফেলেছি ওকে, 1 লাখ টাকা আছে ওর কাছে। পার্টি ঠিক আছে তো? কোনো ক্যাজেরা নেই তো? আরে না জগৎ ভাই, বেচারা একদম অসহায়। ঠিক আছে, হাইওয়েতে নিয়ে আয় কালকে। কটার সময়? 2টোর সময় নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, এগুলো ভেতরে রেখে দে। সাহেব, সাহেব, কোনো খবর পেলেন পুলিশের কাছ থেকে যে আমার ছেলেকে কে মেরেছে? না রে লেকবীর, এখনো চেষ্টা চলছে। ওরা তো বলছে কোনো তান্ত্রিক ফান্ত্রিকের চক্কর আছে। আমি তো নিজেই বুঝতে পারছি না যে কে ঠিক আর কে ভুল। আমি জানি আপনি ভাবছেন আমার ছেলে জড়িত এর সঙ্গে। আমার মন বলছে আমার ছেলে কখনো এসব করতে পারে না। নিশ্চয়ই কেউ ওকে ভুল পথে চালিত করেছে, ওকে ফাঁসিয়েছে। দাদা অনেক সময় লাগছে, এখনো এলো না তো? আরে ওই তো এসে গেছে। নমস্কার ভাই, দাদা, নমস্কার। সুখদেব বাবু, ইনি হলেন আমাদের জগৎ ভাই। ইনি আপনাকে রাস্তা দেখাবেন। এবার উনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আরে আমাদের মহারাজের কাছে নিয়ে যাবো ভাই। এরকম লুকিয়ে চুরিয়ে কেন দাদা? কোনো ঝামেলা টামেলা নেই তো আবার? না না। আরে আরে কোনো ঝামেলা নেই। মহারাজ ওই ভণ্ড সাধুদের মতন দোকান খুলে বসেননি, খালি দুঃখী মানুষজনকে সাহায্য করেন। আরে আপনি তো খুব লাকি যে মহারাজের সাক্ষাৎ পাচ্ছেন। কোনো প্রবলেম হবে না তো দাদা? ও সুখদেব ভাই, তোমার কি এখন কোনো সমস্যা কম আছে? আর দেখো, যদি তোমার ভরসা না হয় তাহলে বসতে হবে না, কোনো জবরদস্তি নেই। আর যদি মনে হয় তোমার ভাগ্য ফেরাবে তাহলে বসে পড়ো। ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন নিও না, বসে পড়ো চুপ করে। সাবধানে যাবেন। হ্যাঁ। আসো ভাই আসো।
এসো। নতুন কারবার শুরু করেছিলে, অনেক লোকসান হয়েছে। হ্যাঁ মহারাজ। কাল সারা রাত তোমার সমস্যার জন্যই ধ্যান করেছি আমি। মহারাজ ধ্যান করেছেন? ধ্যান করলে তবেই তো ভগবান পথ দেখান। ধ্যান করলে তবেই সমস্যার সমাধান পাওয়া যায়। মহারাজ আমার সমস্যার সমাধান কবে হবে মহারাজ? তাড়াতাড়ি হবে। সমস্ত সমস্যার সমাধান এবার আমি করবো সুরি মহারাজ। তুমি বাবা খুবই চালাক, ভালো রকম জাল ছড়িয়েছো লোকজনকে ফাঁসানোর জন্য। এবার জেলে বসে করো সমস্ত সমস্যার সমাধান। এই নিয়ে যাও ওকে, চল। সাবাস, দারুণ অভিনয় করেছো। হ্যাঁ স্যার। এটা ধরো, যাও এবার যাও। আসি। স্যার এই দেখুন। হ্যাঁ ভাই, এই ভণ্ড মহারাজ তো পুরো ইনভলভ। কিন্তু এর মধ্যে নামদেব বা গুরনামের ফটো নেই স্যার। ওর খবরটাও আমি পেয়ে যাব, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এটা শুধুমাত্র ডাকাতি আর মার্ডার কেসের ব্যাপার নয়, অবশ্যই বড় ব্যাপার আছে। জলন্ধরে ধরা পড়া তান্ত্রিকের থেকে এই কেসের প্রথম প্রমাণ পাওয়া গেল। সংরুর জেলার খঞ্জলা গ্রামের বলরাজ সিং এর কাজের লোক গুরনামকে হত্যা করা হয়েছিল। সুরি মহারাজের কাছে বলরাজ সিং, তার স্ত্রী জসপ্রীত, মেয়ে শগুন, ছেলে মন্টি আর ওই চরণ সিং এর ছবিও পাওয়া যায়, যার সাথে শগুন প্রেম করত। এই ছবিগুলি ওর কাছে আসলো কিভাবে? ষড়যন্ত্রটা আসলে কি ছিল? তাড়াতাড়ি বল ঘটনাটা কি, নইলে হোমকুণ্ডে তোকে আহুতি দেব। হ্যাঁ, আমি জানি না কি ঘটনা ঘটেছে। আমি কোনো খুনের সাথে যুক্ত নই। আমি তো গুরু। এ গুরু, এখানে কিন্তু আমি তোর গুরু, বুঝলি? মুখটা খোল, না হলে তোর বাবাগিরি ঘোচানোর গুরু মন্ত্র আমার কাছেই আছে। এই ফটোগুলো নিয়ে কি করছিলি তুই? স্যার আমাকে দিয়েছিল স্যার। কে? গুরনাম নাকি নামদেব? স্যার আমি গুরু নামকে চিনি না স্যার। নামদেব ওকে নিয়ে এসেছিল। ও ফটো নিয়ে এসেছিল। নিয়ে এসেছিল? কে নিয়ে এসেছিল? শগুন কর, বলরাজ বাবুর মেয়ে। শগুন, কিরে কেন করলি তুই এইসব? কেন? আরে কি পেলি তুই ওই বেচারা গুরনামকে মেরে? বল শগুন। সাহেব চলো। সাহেব কে নামদেব? কে এই গুরুজি? আমি তো চলো একে নিয়ে চলো, গাড়িতে ঢোকাও। চিনি না স্যার। স্যার ছেড়ে দিন স্যার। স্যার আমি জানি না স্যার, ভগবানের দিব্যি। তো সুরি মহারাজ ধ্যান করুন আর আমাদের বলুন কি ছিল ষড়যন্ত্রটা। আমি কিছু জানি না স্যার। এই শগুন আমার কাছে এসেছিল, আমি ওর সমস্যাটা শুনেছিলাম। স্যার মায়ের দিব্যি, আমি কিছু জানি না স্যার। কেন মারিয়েছ গুরনামকে? কোথায় নামদেব? নামদেব আর ওর স্ত্রী মানুষী আমার অবস্থাটা জানতো। মানুষীকে আমি আমার মনের সমস্ত যন্ত্রণার কথা বলতাম, ও আমার কষ্টটা বুঝতো। তুই যাকে ভালোবাসিস না তাকে বিয়ে করলে তুই ভালো থাকবি। আমি পারবো না ওকে বিয়ে করতে। মা বাবা এটা কখনোই মেনে নেবেন না। ওনারা তো এটা চান না যে আমি আমার জীবনে সুখী হই। ওনাদের কাছে তো আমি শুধু একটা কাঠের পুতুলের মতো। ওনাদের যখন ইচ্ছে হবে ওনাদের মতো করে আমাকে নাচাবেন, যাতে সমাজে ওনাদের সম্মান বজায় থাকে। আমাকে কুয়োতে ফেলে দিতেও ওনাদের একবারও হাত কাঁপবে না। আমার কথা একটুও ভাবেন না। যদি ওনারা তোর কথা না ভাবেন তাহলে তুই কেন ওনাদের কথা ভাবছিস? শগুন, তুই চাইলেই এটা আটকাতে পারবি। নামদেব আর আমি তাই করেছি, নিজেদের খুশি দেখে বিয়ে করে নিয়েছি। যদি মা বাবার কথা শুনতাম না তাহলে আমরা এক হতে পারতাম না। মানুষই, তুই বল আমি এখন কি করব? দেখ শগুন, আমি খুব ভালো করেই জানি যে তুই চরণকে খুব ভালোবাসতিস আর এখনো বাসিস। কিন্তু শগুন, ভালোবাসা বলিদান চায়।
এই সব কিছু এত সহজ নয়। আমি সবকিছু করতে রাজি আছি, আমি চরণকে ছাড়া বাঁচতে পারবো না নামদেব। কিন্তু শগুন, না ওর জাত বদলানো সম্ভব, না তোর জাত, আর না আমাদের সাহেবের ধারণা বদলে যাবে। দেখ শগুন, ভালো এটাই হবে যে তুই চরণকে ভুলে যা। ভোলাটা অত সহজ নয় নামদেব। চরণের বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে, কিন্তু ও এখনো আমাকে ভুলতে পারিনি। আমি জানি যে ও ভালো নেই, ও আজও আমাকেই ভালোবাসে নামদেব, কিন্তু ও অপারক। ও ওই মেয়েটাকে ভালোবাসে না। এই কথাটা ও তোকে বলেছে? তুই তো ভালো করে জানিস তোর বাবা মা কেউ রাজি হবে না। যদি ওনারা রাজি হয়ে যান তো তুই বিয়ে করবি তো আমায় চরণ? সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোর কাছে চলে আসবো। তোকে ছাড়া না আমি এতদিন ভালো ছিলাম, আর না আমি থাকতে পারবো। ঠিক আছে, এবার আমরা একসাথেই বাঁচবো, আমি কথা দিচ্ছি তোকে। ওরা আমাদের মতো এক হতে পারে নামদেব, তুমি কিছু করো না। শগুন, তুই বল, তুই কি তোর ভালোবাসার সঙ্গে সারা জীবন থাকতে চাস? জীবন দিয়ে দেব, তার বদলে যদি আমি চরণকে পাই আমি তাতেও রাজি। খুব ভালোবাসতাম আমি চরণকে, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, জীবন কাটাতে চেয়েছিলাম ওর সাথে, আর তার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম, সবকিছু। আমাকে বলো যে সে কে যাকে তুমি ভালোবাসো, আর এটাও বলো যে তোমাদের ভালোবাসার শত্রু কে। আমাকে তন্ত্র মন্ত্র করে সব শক্তিগুলোকে জাগাতে হবে, একটা মহাযজ্ঞ করতে হবে, কিন্তু মহাযজ্ঞের জিনিসপত্র খুব দামি। কত খরচ হবে বাবা? প্রায় 1.5 লক্ষ টাকা। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো নামদেব? দেখ শকুন, সাহেব এই যে কিছুদিন আগে যে জমিটা বিক্রি করলো, ওই সমস্ত টাকা সিন্ধুকে পড়ে নষ্ট হচ্ছে। তুই যদি সেটা কাজে না লাগাস তাহলে তোর পণের জন্য সে টাকা নষ্ট হবে। ভেবে দেখ তুই, আরে অনেক গয়নাও তো পড়ে রয়েছে সিন্ধুকে, আর চাবি কোথায় সে তো তুই ভালো করেই জানিস। এই ঘটনাটা জুনের, আর গুরনামের খুন তো আরো 1.5 মাস বাদে হয়েছিল। এই কুড়ুলটাই তোমার সমস্যার সমাধান করবে, সব ভালো হবে। তোমার মনের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দরজার উপরে, জানলার উপরে এই কুড়ুলের চিহ্নটা এঁকে দেবে, খারাপ দিন কেটে যাবে। আরে এটা কি শকুন দিদি? মা বলেছে এটা করতে।
যাতে কারোর নজর না লাগে। তাহলে তুমি এই গল্পটা বানিয়েছো যে কুড়ুলের চিহ্ন গুন্ডাম বানিয়েছে? যেই করুক না কেন, অশুভ শক্তিকে বাড়ির বাইরে রাখার জন্য করেছিল। কিন্তু তুমি গুন্ডামকে খুন কেন করালে? ও তোমার কি ক্ষতি করেছিল? আমি গুন্ডামকে খুন করতে চাইনি। আমি যেটা চাইছিলাম সেটা কিছুতেই হচ্ছিল না। আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু এই ফ্রড বাবার কুড়ুল দিয়ে কোনো কাজই হলো না। সময় লাগবে। আর কত সময় লাগবে? আমার জন্য ছেলে দেখা হচ্ছে, আর আমার বাবা যে কোনো মুহূর্তে যে কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিতে পারেন। কিছুই পাল্টায়নি ওই কুড়ুল দিয়ে, কিচ্ছু না। আমার মা বাবা যেরকম ছিলেন সেরকমই আছেন। এটা তুমি কি করে বলতে পারো? হতে পারে মন্ত্রের শক্তিতে ওনাদের মত পাল্টে গেছে। কি বলেছো ওনাদেরকে? কি বলছিস কি তুই? তুই এখন ওই চরণের পিছনে পড়ে আছিস? লজ্জা করে না তোর? সেই ছেলেকে বিয়ে করে কি লাভ, যাকে আমি ভালোই বাসি না? আমাকে আমার জীবনটা বাঁচতে দাও মা। কেন আমি চরণকে বিয়ে করতে পারবো না? ও আজও আমাকে বিয়ে করার জন্য রাজি মা। ও নিজের বিয়ে নিয়ে অসুখী মা। তুমি আর বাবা যে ছেলেকে আমার জন্য ঠিক করবে, আমি তার সঙ্গে সুখী হব না মা। কেন 4টে মানুষের জীবন নষ্ট করছো মা? এর থেকে ভালো 2টো মানুষকে এক করে দাও। আমাকে যা বলেছিস বলেছিস। তোর বাবাকে যেন এসব বলিস না, না হলে তোকেও মেরে ফেলবে আর তোর ওই চরণকেও। চরণের নাম আবার যদি আমি শুনতে পাই না এই বাড়িতে, আমি তোর বাবাকে বলে দেবো। কান খুলে শুনে রাখ। চরণ, তুই আমাকে বিয়ে করবি তো? কতবার তোকে বলেছি শাগুন, যদি তোর বাবা মা রাজি হয়ে যান তোর কাছে ছুটে চলে আসবো আমি। আর যদি ওনারা না মানেন তো? ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না। আর যদি করতে চাই না, তখন আমাকে তো মারবেই, তোকেও মারবে। তুই সেটা নিয়ে চিন্তা করিস না, শুধু আমার কথার উত্তর দে। তুই আমার উত্তরটা জানিস শাগুন। তুই তুই আমার জীবন, আর আর আমি তোর সাথে সারা জীবন থাকবো। গত 2 বছর তোমরা একে অন্যের সঙ্গে ফোনের টাচে ছিলে। চরণ গ্রাম ছাড়ার আগে আমাকে একটা মোবাইল দিয়েছিল, শুধু ওর সাথে কথা বলার জন্য। স্যার, এটা সত্যি যে আমি ফোন দিয়েছিলাম, কিন্তু সাহেব আমরা শুধু ফোনেই কথা বলতাম। আমি এই মার্ডার আর চুরি ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমার জানা ছিল না যে ওর ওর মাথায় খুন চেপে গেছে। আর সাহেব আমি জানতাম না যে ও গুন্ডামের খুন করাবে। আমি তো গুন্ডামকে দেখিনি পর্যন্ত। গুন্ডামকে খুন করলে তো চরণের সঙ্গে বিয়ে কি করে হতো? আমি জানতাম না যে ও গুন্ডামের খুন করাবে। আমি তো গুন্ডামকে দেখিনি পর্যন্ত। গুন্ডামকে খুন করলে তো চরণের সঙ্গে বিয়ে কি করে হতো? মারতে চেয়েছিলাম অন্য কারুকে, গুন্ডাম তো অকারণেই মাঝে চলে এলো। শোন, এখন আমি আর তোর জন্য কিচ্ছু করতে পারবো না। পুলিশ আমার পিছনে পড়ে রয়েছে। আমি আর মানুষ তো লুকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচছি, আর আমরা পুলিশের হাতে পড়লে তো গেলাম জেলে। কিন্তু নামদেব, আমার কাজের কি হবে? যদি তুমি আমার সাহায্য না করতে পারো, তাহলে অন্তত এমন কারোর নাম বলো যে আমাকে এই কাজে সাহায্য করতে পারবে। ঠিক আছে, আমাকে একটু টাইম দে। আমি তোকে কয়েকদিন পরে ফোন করছি, তারপর 2টো লোকের নাম্বার দেবো তোকে। কিন্তু শোন, তোকে তাদের সঙ্গে নিজে কথা বলতে হবে, একাই। একবার তুই ভালো করে ভেবে দেখ, এই কাজটা সত্যি তুই করতে চাস তো? এখন আর ভেবে কোনো লাভ নেই নামদেব। আর তুমিই তো বলেছিলে ভালোবাসায় বলিদান দিতে হয়। আরে ম্যাডাম, এটা তো গয়না এনেছেন। ম্যাডাম, এইসব কাজের জন্য না ক্যাশ লাগে, ক্যাশ। 5 লাখ লাগবে। আরে 3টে লোককে ওড়াতে হবে, এটা কি মজা নাকি? নগদ নেই আমার কাছে, তুমি গয়নাগুলো বেচে দিও। আপনি রাখুন তো, আপনার গয়না আপনার কাছে রাখুন। পাগল ভেবেছেন আমাদের? আরে এই গয়না বেচতে যাব আর পুলিশ এসে ধরবে আমাদের। একটা কাজ করো, তুমি গয়নাগুলো রেখে দাও। আর তাছাড়া টাকা পয়সা সম্পত্তি এসব আমার নামেই তো হবে। কাজ হয়ে যাওয়ার পরই আমি নগদ দিয়ে দেবো, ততক্ষণ তুমি এটাকে বন্ধক রাখো। কাজ আজ রাতেই করতে হবে। আমি দরজা খুলে রাখবো। বাড়িতে একজন কাজের লোক আছে যে ড্রয়িং রুমে ঘুমোয়। তোমরা কোনো শব্দ না করে সোজা ছাদে চলে আসবে। আমরা সবাই ছাদেই ঘুমোই। শগুনি তার পুরো পরিবারকে হত্যা ষড়যন্ত্র করেছিল, কেননা সে তার প্রেমিক চরণ সিং এর সঙ্গে বিয়ে করে বাকি জীবনটা কাটাতে চেয়েছিল। শগুন খুব চালাকির সঙ্গে প্ল্যানটা করেছিল, কিন্তু প্রথম চেষ্টাই ব্যর্থ হয়ে গেল।
দরজা খোলা আছে, তোমরা ভেতরে চলে এসো, কিন্তু খেয়াল রাখবে যেন একটাও শব্দ না হয়। আরে ও তো বললো দরজা খোলা আছে, কিন্তু এ তো বন্ধ। চল এখান থেকে চল। কি হয়েছে? কোথায় তোমরা? আরে একটু আগে তো তুই বললি দরজা খোলা আছে, দরজা তো বন্ধ। এই হতটাকার গুন্ডামটা বোধহয় ঘুম থেকে উঠে পড়েছে, ওই হয়তো খিল লাগিয়ে দিয়েছে। একটা কাজ করো, আজকে ছেড়ে দাও, আমার বারবার নিচে যাওয়া সম্ভব নয়। তোমরা কাল রাতে এসো। আর তারপর দ্বিতীয় চেষ্টা কবে হলো? তার পরের রাতে। রাস্তা পরিষ্কার, খেয়াল রেখো যেন একটুও শব্দ না হয়। রাস্তা পরিষ্কার। এই চল। কি হয়েছে বাবা? কিরে মন্টি? হে ভগবান, কি হলো তোর মন্টি? এনে জল খা। আজ রাতে নয়, বিপদ আছে, তোমরা ফিরে যাও তাড়াতাড়ি। আজ রাতে নয়, বিপদ আছে, ফিরে যাও তাড়াতাড়ি। এখন ভালো লাগছে বাবা? কাশির ওষুধটা আজকে খেয়েছিস? হ্যাঁ গো। আইসক্রিম কিছু খাসনি তো? কই না তো। আর শেষে 29শে জুলাই ওরা বাড়িতে ঢুকতে পারলো, তাই তো? তোমরা করো। এই চালা চালা, গুলি চালা। দৌড়ো দৌড়ো, এখান থেকে পালা, এখান থেকে পালা। চোর 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 চোর, কে আছো? চোর। হে ভগবান, কি হচ্ছে কি? হে ভগবান, কি হলো কি? চোর চোর চোর। এত বড় ষড়যন্ত্র করেছিলে যাতে তুমি পরিবারের হাত থেকে নিষ্কৃতি পাও। কি ভেবেছিলে তুমি যে নিজের মা বাবার জীবন নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করবে? কি ঘৃণ্য চিন্তা তোমার! তোমার কি মনে হয় এসব তুমি তোমার ভালোবাসার জন্য করেছো? একে তুমি ভালোবাসা বলো? একজন নিরপরাধ মানুষের জীবন নেওয়া, যে তোমার প্রেম নিয়েও মাথা ঘামাতো না, ঘৃণা নিয়েও না। স্যার আমি মানছি যে আমি ভণ্ড, আমি মেয়েটাকে বোকা বানিয়ে পয়সা রোজগার করছিলাম, কিন্তু এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আমি সত্যি কথা বলছি স্যার। স্যার ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি ওর প্ল্যানের ব্যাপারে কিছু জানতাম না। আমাকে ছেড়ে দিন স্যার। এই ভালোবাসার জন্য তুমি তোমার মা বাবার জীবন নিতে চেয়েছিলে।
নামদেব আর ওর বউ কোথায়? ও এত ঘৃণা করতো আমাদের, এতটাই যে আমাদের মেরে ফেলার কথাও ভেবেছিল। আর ওদিকের ওই বস্তাটা? লাখিয়া, হ্যাঁ সাহেব। শোন, তোর ছেলে গুডনাম নির্দোষ ছিল, খুব সৎ ছিল। ওকে ওকে অকারণে মরতে হলো। দোস্ত আমার রক্তে ছিল। আমায় ক্ষমা করে দে, আমায় মাফ করে দে রে। এরকম বলবেন না সাহেব, এরকম বলবেন না। সাহেব, সাহেব আমি নির্দোষ সাহেব, আমি কিচ্ছু করিনি, ভগবানের দিব্যে খাচ্ছি। গুরনামের খুনে আমার কোনো হাত নেই সাহেব। আমি শাগুনকে বিয়ে করতে চাইতাম, কিন্তু কিন্তু সাহেব এভাবে যাবেন না। সাহেব আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি সাহেব। সাহেব আমি নির্দোষ সাহেব। কেন করেছিস মা তুই? আমরা তো তোর ভালোই চাইতাম না। তোমাদের দুজনের শুধু নিজের সম্মান আর নিজেদের নামের চিন্তা ছিল। তোমার বাবার, মন্টির, তোমাদের কাছে শুধু বংশের সম্মানটাই বড় ছিল। আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার জীবনের কথা কেউ ভাবেইনি। না, হ্যাঁ হ্যাঁ আমি খারাপ, একটাই খারাপ কাজ করেছি, একটাই ভুল করে ফেলেছি, যে আমি আমার থেকে নিচু জাতের একটা ছেলেকে ভালোবেসেছি, জীবন কাটাতে চেয়েছিলাম ওর সাথে। এটাই ভুল ছিল আমার। আমি ভুল, আমি খারাপ। শগুন এখন পুলিশ হেফাজতে আছে, আর ওই 4 দুষ্কৃতীও নামদেব, ভণ্ড সাধু সুরি মহারাজ আর চরণ সিংও হেফাজতে আছে। শগুনের প্রেমিক চরণ সিং নিজেকে নির্দোষ দাবি করছে। এই ঘটনায় চরণ সিং জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত এখনো চলছে। শগুনের বাবা মা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের নিজের মেয়ে তাদের খুন করার ষড়যন্ত্র করতে পারে, আর সেটা এই জন্যে যে শগুনের নিচু জাতের ছেলের সঙ্গে প্রেমকে তারা মেনে নিতে অস্বীকার করেছে। ব্যর্থ প্রেম প্রায়শই মানুষকে উদাস করে দেয়, আর সেই উদাসীনতা কখনো কখনো একটা ঝড় তোলে, আর প্রায়শই আমরা সেই ঝড়ের আভাস বুঝতে পারি না। বলতে গেলে তো আমরা সবাই বলে থাকি যে জাতি, ধর্ম, সামাজিক প্রতিষ্ঠাকে ভুলে গিয়ে আমাদের সন্তানদের তাদের নিজেদের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে আজও যখন বিয়ের বিষয়ে কথা ওঠে তখন আমরা জাতপাতের বিষয় থেকে বেরিয়ে আসতে পারি না। প্রাচীনকাল থেকেই জাতপাতের বিষয় চলে আসছে। উন্নয়ন, প্রগতি, চেতনার এর ওপর কোনো প্রভাব পড়েনি। বহু বছর ধরেই আমরা এই রীতিরেওয়াজ আর মধ্যযুগীয় প্রথায় আবদ্ধ। কিন্তু যারা ভালোবাসে তারা সমাজের বাধায় আবদ্ধ থাকে না, তারা প্রতিবাদ করে। আর এই প্রতিবাদের জন্যেই এখনো পর্যন্ত কত না প্রাণ গেছে যারা ভালোবাসে তাদের আর তাদের আত্মীয়দের। পৃথিবীর প্রতিটি ধর্মে সাম্য, সদ্ভাব, ক্ষমা এই বিষয়গুলির অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সবচেয়ে বেশি রক্তপাত ধর্মের নাম করেই করা হয়। শগুনের বাবা মা যদি অন্য জাতের ওই ছেলের সঙ্গেই শগুনের বিয়ে দেওয়ার জন্য রাজিও হয়ে যেতেন তাহলে কি সবকিছু ঠিক হয়ে যেত? যদি মা বাবা মেনেও নিতেন তাহলে গ্রাম আর সমাজের মাথারা আপত্তি করত। কি অদ্ভুত বিষয়! দুজন মানুষের সম্পর্ক আমাদের এখানে দেখতে দেখতেই একটা সামাজিক সমস্যা, একটা ধর্ম সংকট তৈরি করে। তলোয়ার হাতে উঠে যায়, খুন খারাপি হয়ে যায়। আমরা এটা বলছি না যে শগুন যেটা করেছে সেটা ঠিক করেছে, সেটা অনেক বড় ভুল, আর তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। শগুন আবেগের বশে একটা ভুল পদক্ষেপ নিয়েছিল, আর একজন নির্দোষ ব্যক্তি গুরনামের প্রাণ গেল। একটি ভালো ছেলে, একজন সৎ আর নিষ্ঠাবান কাজের লোক, একজন যুবক যার সামনে এখনো পুরো জীবনটা পড়েছিল। শগুনের নিজের পরিবারকে শেষ করার একটা জঘন্য ষড়যন্ত্র একটা ছেলের জীবন কেড়ে নিল। এই ক্রাইমটা কি আটকানো যেত না? আমরা কি সত্যি উন্নতি করছি? আমরা কি সত্যি প্রোগ্রেসিভ? এইসব প্রশ্নের কি কোনো উত্তর আছে আমাদের কাছে? কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে আরও একটা নতুন কেসের সঙ্গে।